নকল তটিনী ও কাহিনীকে অ্যারেস্ট করে ডিপার্টমেন্টের হাতে তুলে দিয়ে তটিনীকে নির্দোষ প্রমাণ করলো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মহিতোষ বাবু তটিনীকে জিজ্ঞাসা করতে থাকে, আপনি আপনি যে কথাগুলো বলছেন সেগুলো সত্যি নাকি মিথ্যে? আপনি আপনি আমাদের বলুন। আপনাকে আমরা আমরা সম্মান করি কারণ আপনি আমাদের আমাদের এখানকার একজন দায়িত্ববান অফিসারের ওয়াইফ, তার কারণে আপনাকে আমরা সম্মান করছি। তখনই সৌরভ বলতে থাকে, স্যার, ওনাকে সম্মান করার কোনো প্রশ্নই আসে না। ওভাবে ওভাবে ওনার মুখ থেকে কথা বেরোবে না। তার থেকে ওনার কেসটা আমার হাতে ছেড়ে দিন। আমি আমি এরকম মেয়েদের মুখ থেকে কি করে কথা বের করতে হয় আমি সেটা খুব ভালো করেই জানি। ঠিক তখনই তটিনী সৌরভের কথায় রেগে গিয়ে সৌরভকে একটা কষে থাপ্পড় মারে। তখনই সৌরভ বলতে থাকে, এই এত সাহস কোথা থেকে আসে এখানে ডিপার্টমেন্টে দাঁড়িয়ে একজন একজন অন ডিউটি অফিসারের গায়ে আপনি হাত তুলছেন? তখন এই কথা শুনে তটিনী বলতে থাকে, আমি আপনাকে আরো মারতে পারি, কারণ কারণ আপনি আমার নারী সত্তাকে অপমান করছেন। ঠিক তখনই পরশুরাম এসে সৌরভের কলার চেপে ধরে আর বলতে থাকে, তোর এত বড় সাহস কি করে হয়, তুই আমার সামনে আমার ওয়াইফকে এভাবে অপমান করছিস? এরপরে স্যার বলতে থাকে, আমি চাইলে এখন তোমাদের সবাইকে সবাইকে ফায়ার করতে পারি। তোমরা যেভাবে একে অপরের সঙ্গে ব্যবহার করছো এতে কিন্তু আমার সত্যি এবার এবার মনে হচ্ছে তোমাদের সবাইকে একজন একজন করে ফায়ার করে দেওয়া উচিত। তখনই পরশুরাম বলতে থাকে, স্যার, আমার কি নিজের কোনো প্রাইভেসি নেই? এত বছর হলো আমি আমি এই ডিপার্টমেন্টের হয়ে সার্ভিস দিয়ে এসেছি, এতগুলো সিভিলিয়ানকে আমি আমি রক্ষা করেছি, আর আজকে আজকে আপনি আমাকে বিশ্বাস করছেন না? আমার ওয়াইফকে এভাবে অপমান করছে এই ছেলেটা, আমার বউয়ের সতীত্ব নিয়ে কথা বলছে, আর আমি আমি কিছু বলবো না? আপনাকে আপনি এটা কি করে ভাবলেন? দরকার হলে আপনি আমাকে ফায়ার করে দিন, আমার সমস্যা নেই। আপনার যদি আমার মতো অফিসারের কোনো প্রয়োজন না থাকে আপনি আমাকে বের করে দিতে পারেন, আমার কোনো সমস্যা হবে না। কিন্তু আপনার সামনে আমার ওয়াইফকে উনি এরকম বাজে কথা বললে আপনি যদি উত্তর না দেন তবে সত্যিই আমি অনেক কষ্ট পাবো, এটা আমি মেনে নিতে পারবো না। এরপরে দেখা যায় তখনই মহিতোষ বাবু বলতে থাকে, হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু এমনটাও করা ঠিক নয়। তোমরা যেমনটা করতে চাইছো, তাই না? তোমরা তোমরা নিজেদের মধ্যে কেন ঝামেলা করছো? নিজেদের মধ্যে ঝামেলা না করে নিজেদের মধ্যে সমস্ত কিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করো। এরপরে দেখা যায় তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ মিটিয়ে নেওয়ার চেষ্টা করব, বাট উনি যে কথাগুলো বলছেন সেগুলো কিন্তু আপনি বুঝতে পারছেন না। আপনি আমাকে সবটা খুলে বলুন, আপনি কি বলতে চাইছেন? এরপরে মহিতোষ বাবু বলতে থাকে, আপনি আপনি এখানে এসেছিলেন, এরপরে এরপরে আপনি ওদেরকে নিয়ে খাবার পার্টি শুরু করেন। তখনই কাহিনী কাহিনী আমাদের একজন অফিসারকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। তখনই তটিনী বলতে থাকে, আপনারা আপনারা যেভাবে ব্যাপারটা ভাবছেন ব্যাপারটা তো তেমন নাও হতে পারে, তাই না? আপনারা ভাবছেন একটা মনে, আর হয়তোবা পেছন থেকে গল্পটা সাজাচ্ছে অন্যজন অন্য রকম করে। তখনই সৌরভ রেগে যায় আর বলতে থাকে, একদম বাড়াবাড়ি করবেন না। আপনি কাকে মিন করে কি বলতে চাইছেন বলুন তো? তখনই তটিনী বলতে থাকে, কেন আপনারা তো গায়ে বাঁধছে কেন? এখানে তো অনেকেই আছে, তাদের তো গায়ে বাঁধলো না, তার মানে কি আপনি এই গেমটা সাজাচ্ছেন? এই কথা শুনে সৌরভ ভয় পেয়ে যায়। তখনই তটিনী বলতে থাকে, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব, আর আমি কোন ডিপার্টমেন্টে আছি আপনাদের কোনো ধারণা নেই। তখনই মহিতোষ মজুমদার বলতে থাকে, আপনি কোনো ডিপার্টমেন্টে নয় ম্যাডাম, আমি এটা বলতে বাধ্য হচ্ছি কারণ আমি খোঁজ নিয়েছি, সেখানে সেখানে আপনার নামে কোনো অফিসারই নেই। তখন এই কথা শুনে তটিনী বলতে থাকে, আমার বিরুদ্ধে অনেক বড় একটা কনস্পিরেসি তৈরি হয়েছে, সেটা কি করে মেটাতে হয় আমি খুব ভালো করেই জানি। এদিকে দেখা যায় ত্রিপর্ণা বাড়িতে এসে সিন ক্রিয়েট করতে শুরু করে। ত্রিপর্ণা বলতে থাকে, নিজে বলে না ধর্মের কল বাতাসে নড়ে, ঠিক তেমনটাই হচ্ছে। তোমার মেয়ে আমার আমার মেয়ের কপাল পুড়েছে, তার কারণেই তো আজকে এরকম এরকম একটা অবস্থায় পড়েছে, এরকম করে থানায় থানায় ঝুলছে। যখন তখন ওকে ওকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে গিয়ে ওকে জেলে পুরে দেওয়া দেওয়া হতে পারে, জানো? ওকে যে ডিপার্টমেন্টে তুলে নিয়ে গিয়ে পাতি ক্রিমিনালদের মতো করে জেরা করা হচ্ছে। আমি অনেক খুশি, সত্যি বলতে আমি অনেক খুশি হয়েছি, কারণ তোমার মেয়ে আমার মেয়ের চোখের জল ফেলেছে। আমার মেয়ের চোখের চোখের জল ফেলার কারণ হচ্ছে তোমার মেয়ে আর তোমার জামাই। আমার আমার ছোট মেয়েকে এখনো কাঁদাচ্ছে, আমার বড় মেয়েকে লগ্ন ঘোষটা বানিয়েছে। এটার কারণেই তোমার মেয়ের আজকে এই দশা। তোমার মেয়ে কখন জেলেও ভরবে তুমি তুমি বুঝতেও পারছো না। তখনই প্রাচী বলতে থাকে, একদম মুখ সামলে কথা বলো, তুমি যে কথাগুলো বলছো সবটাই ভুল। কারণ কারণ তুমি যে কথাগুলো বলছো বিজিতের কথা, বিজিত একজন ক্রিমিনাল ছিল, ওকে ওকে জেলে পরিয়ে দেওয়ায় এটাই একজন উত্তম কাজ করেছে। এরপরে দেখা যায় তখনই কৃপর্ণা বলতে থাকে, তুমি কি বুঝো এসবের? কিচ্ছু বোঝো না তুমি। টাকা থাকলেই সব হয়। কখনো
কখনো টাকা টাকা থাকলে ক্রিমিনালিটি সবার সামনে আসে না, তাই টাকা ছিল ওর ওর কোটি কোটি টাকার বিজনেস, ও সবকিছু সামলে নিতে পারতো। শুধুমাত্র শুধুমাত্র তোমার মেয়ে এমন একটা কাজ করলো যার কারণে আমার মেয়েটার বিয়েটা ভেঙে গেল। তখনই দেখা যায় দীপালি বলতে থাকে, সত্যি শিপর্ণা, তোমার মতো যদি মা সবার ঘরে ঘরে থাকে, তবে তবে সত্যি সত্যি আয়েশি আরাধ্যের মতো সবাইকে সারা জীবন কাটতে হবে। কি আরাধ্যা, আয়েশি, তোর মা তো খুব ভালো পরামর্শ দিচ্ছে তোদের, তাই না? তখন এ কথা শুনে শিপর্ণা বলতে থাকে, তুমি কিন্তু আমাকে অপমান করছো দিদি। এভাবে তুমি আমার সঙ্গে কথা বলতে পারো না। আমার আমার মেয়েদের ভবিষ্যৎ আমাকেই দেখতে হবে। তুমি যেমন তোমার মেয়েদের নিয়ে চিন্তা করো, তোমার মেয়ে তোটেনিকে নিয়ে চিন্তা করো, আমিও আমার মেয়ে আরাধ্যা আয়েশিকে নিয়ে আমি চিন্তা করি। তখন এ কথা শুনে দেখা যায় দীপালি বলতে থাকে, হ্যাঁ চিন্তা করো, যদি চিন্তায় থাকতো তবে এভাবে এভাবে তোমার মেয়েদের ক্রিমিনালদের সঙ্গে, এক একটা ক্রিমিনালের সঙ্গে বিয়ে দিয়ে তাদের কপাল পোড়াতে পারতে না, তাদের এভাবে সারাটা জীবন কষ্টের মধ্যে ঠেলে দিতে পারতে না। তখনই আয়েশি বলতে থাকে, ঠিক বলেছে মামুনি, মামুনি তো একদম ঠিক বলেছো মা। ও তো একজন ক্রিমিনাল ছিল, ও আন্ডারওয়ার্ল্ডের একজন বড় বড় ক্রিমিনাল। ওর সঙ্গে আমি কেনই বা থাকতাম? ওর সঙ্গে বিয়ে হলে আমি কখনোই সুখী হতে পারতাম না। তখনই কৃপর্ণা বলতে থাকে, তুই জানতিস না ও আন্ডারওয়ার্ল্ডের একজন গুন্ডা? তখন এ কথা শুনে আয়ুষী বলতে থাকে, হ্যাঁ জানতাম, মেনে নিয়েছিলাম তো, কিন্তু এটা তো জানতাম না যে ও বিবাহিত, ওর আগের ওয়াইফকে ও নিজের হাতে খুন করেছে। সেটা জানলে আগে থেকেই আমি কখনো ওকে মেনে নিতাম না। এর আগের বার যখন ও ধরা পড়েছিল, তখনই আমি ওর বিরুদ্ধে সাক্ষী দিয়ে ওকে আমি কোর্টের মধ্যেই রেখে আসতাম। তখন এই কথা শুনে দেখা যায় যে ত্রিপর্ণা অনেক রেগে যায়। তখনই জিত এসে বলতে থাকে, আচ্ছা, এত খবর তুমি কোথা থেকে পাচ্ছ? তোমাকে এত খবর কে দিচ্ছে বলো, কে দিচ্ছে তোমাকে? তখনই ত্রিপর্ণা বলতে থাকে, খবর তো আর বসে থাকে না, তাই না? খবর তো এমনিতেই আসে। আর তুমি বুঝতে পারছো না তো, ও যদি একবার বেরোতে পারে, বিজিত যদি একবার বেরোয়, তবে তোমার মেয়েকে এখান থেকে জাস্ট তুলে নিয়ে গিয়ে তোমার মেয়ের কি অবস্থা করতে পারে, তোমার কোনো ধারণা আছে? তুমি বুঝতে পারছো তোমার আর তোমার মেয়ের কি হতে পারে? তুমি তো নিজেকে পুড়িয়েছো, নিজে ইচ্ছে করে আমার মেয়েদের কষ্ট দেখে এনেছো। এখন এখন নিজে সাধু সাজছো, তাই না? নিজে তো এখন ভালো থাকতে চাইছো, কিন্তু কিন্তু ওরা কি তোমাকে ভালো থাকতে দেবে? আমার মেয়েদেরকে ভালো থাকতে দেবে বলো? তখন আয়ুষী বলতে থাকে, হ্যাঁ দেবে। আসলে ও আমাদের কিচ্ছু করতে পারবে না, আর ওখান থেকেও বেরোতে পারবে না। আর যদি ভাগ্যিস বেরিয়েও যায়, তবে তবে আমাদের জামাইবাবু আমাদের বাঁচিয়ে নেবে। তখন এ কথা শুনে দেখা যায় ত্রিপর্ণা কথা শোনাতে থাকে। তখনই প্রাচী বলতে থাকে, শোনো, তুমি বেশি কথা বলছো, এতটা কথা বলো না। সত্যি সত্যি পরশুরাম বাঁচাবে। পরশুরাম, আর কেউ ওর পাশে থাকুক বা না থাকুক, পরশুরাম অবশ্যই পাশে থাকবে। এরপরে দেখা যায় বাবিন এসে আয়ুষীকে বলতে থাকে, কোনোভাবে পাশে থাকতে পারবে না রে আয়ুষী। তুই যেটা ভাবছিস সেটা কখনোই হবে না, কারণ পরশুরাম এমন একটা ফাঁদে পড়ে গেছে, হয়তোবা দুদিন পরে শুনবি তটিনী আর পরশুরাম দুটোই জেলের মধ্যে পচে মরছে। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় আয়ুষী। এরপরে বাবিন বলতে থাকে, ব্যাপারটা এমন ভাবে সাজিয়েছি না, এবার দুজনেই ফেঁসে গেছে। তখন আয়ুষী বলতে থাকে, তোরা তোরা যতই চেষ্টা করিস, পরশুরামকে কিছুতেই হারাতে পারবি না। পরশুরাম সবসময় তোদের থেকে উপরেই থাকবে। তখন দেখা যায় পাবেন বলতে থাকে, কিচ্ছু করতে পারবে না। এবার মাঠে নেমেছে কাহিনী। কাহিনী বলে মেয়েটি যা ধুরন্ধর না, কি করে পরশুরামকে কুপকাত করতে হয়, কাহিনী খুব ভালো করেই জানে। এদিকে দেখা যায় আরাধ্যা এসেছে তটিনীদের বাড়িতে। সেখানে এসে পিকুর সঙ্গে নাচ করছে। তখনই পিকু বলতে থাকে, আচ্ছা, ভালো মাসি, তুমিও নাচতে পারো? তখনই আরাধ্যা বলতে থাকে, হ্যাঁ আমিও নাচতে পারি। কেন, তুমি কি ভেবেছিলে শুধু শুধু তোমার মাম্মি নাচতে পারে? তোমার তোমার মাসিও খুব ভালো নাচতে পারে। এরপরে দেখা যায় বাড়িতে ফিরে তটিনী ও পরশুরাম আরাধ্যাকে দেখে অবাক হয়ে যায়। তখনই পরশুরাম আরাধ্যাকে দেখে তটিনীকে বলতে থাকে, কি ব্যাপার, আরাধ্যা এখানে কোন মতলবে এসেছে বুঝতে তো পারছি না। তখনই দেখা যায় তটিনী বলতে থাকে, আরাধ্যা, তুই কখন এলি, কেন এসেছিস এখানে? তখনই আরাধ্যা বলতে থাকে, হ্যাঁ এসেছি, কেন, কোনো সমস্যা? তুই খুশি হোস না ছদ্দি ভাই? তখন এ কথা শুনে দেখা যায় তটিনী বলতে থাকে, সেরকম কিছু না, কিন্তু কিন্তু তুই এখানে কেন এসেছিস, কোনো কারণে এসেছিস? তখনই আরাধ্যা বলতে থাকে, আমি একা আসিনি, ওই দেখ ওদিক থেকে আসছে তো। এরপরে দেখা যায় কাবির হাতে চায়ের কাপ নিয়ে এগিয়ে আসছে। তখনই কাবির বলতে থাকে, আসলে দেখলাম শিবপ্রসাদ গাঙ্গুলি এই কিচেনে কি করে চা বানায়, তার নিজে একটু ট্রাই করলাম, নিজের বউকে এক কাপ চা খাওয়াই। এই বলে দেখা যায় চায়ের কাপ নিয়ে গিয়ে আরাধ্যার হাতে দিয়ে বলতে থাকে, আরাধ্যা, দেখো তো চাটা খাওয়া যায় কিনা, কেমন হয়েছে? এরপরে দেখা যায় কাবির বলতে থাকে, আসলে
আসলে এই চাটা তো কখনো বানাইনি, তাই একটু ট্রাই করলাম। এরপরে দেখা যায় যে শিবপ্রসাদ বলতে থাকে, চা বানিয়েছো ঠিক আছে, কিন্তু কিন্তু রান্নাঘরে তুমি জুতা নিয়ে ঢুকেছিলে, এটুকু সাহস তোমার নেই যে রান্নাঘরে কখনো জুতা নিয়ে ঢুকতে নেই। তখন এ কথা শুনে কাবির বলতে থাকে, কই আমি তো জানতাম না, আসলে আমাদের রান্নাঘরে তো আমরা সবসময় জুতা নিয়ে ঢুকি, তাই তো কোনোভাবেই মনে ছিল না। তখনই পরশুরাম বলতে থাকে, হ্যাঁ জুতা নিয়ে ঢুকো, বাট এটা এটা তোমাদের রান্নাঘর নয়। তখনই কবির বলতে থাকে, হ্যাঁ সেটা অবশ্য ঠিক, আমাদের রান্নাঘরে আমরা সবসময় জুতা পায়ে ঢুকি, আর আমাদের রান্নাঘরটা তো এটুকু একটা মুরগির খোপের মতো নয়, অনেক বড়, অনেক বড় আমাদের রান্নাঘরটা। তখন এ কথা শুনে দেখা যায় আরাধ্যা বলতে থাকে, আমাদের রান্নাঘরটা তোদের তোদের এই বাড়ির থেকেও বড়। তখন তটিনী বলতে থাকে, তোরা এখানে কেন এসেছিস সত্যি করে বলতো, এভাবে এভাবে ন্যাকামো করিস না। তখন আরাধ্যা বলতে থাকে, আসলে দেখতে এলাম যে তোর মাথার উপরেও তো এখন এখন এভাবে এভাবে জেলের ধারা বইছে, তাই না? তাই ব্যাপারটা কেমন লাগছে তাই তোর থেকে শুনতে এলাম। আসলে আসলে কাবিরকেও তো তুই এভাবে কাজটা দিয়ে তো নিয়েছিলি, তাই না? তখনও তো কাবিরের অনেক খারাপ লেগেছিল। কি জামাই বাবু, এবার যদি তোমার বউকে কাজটা দিতে নেওয়া হয় তোমার কেমন লাগবে বলো? কেমন লাগবে? যেমন যেমন আমারটা লেগেছিল, আমারও কিন্তু অনেক খারাপ লেগেছিল। আমার আমার বরকে যখন তোমরা কাজটা দিতে নিয়েছিলে, তোকে আমি বারবার বারবার হাত জোর করেছিলাম, কান্না করেছিলাম, ছোটদি ভাই তুই প্লিজ কাবিরকে ছেড়ে দে, কাবিরকে ছেড়ে দে, কিন্তু তুই ছাড়িসনি। তুই কাবিরকে জেলে ভরে দিলি। এরপরে কাবির সেখানে বসে বসে কাঁদতে থাকলো, আর আমি বাড়িতে কান্না করে মরছিলাম, কিন্তু কোনোভাবে তোর তোর মন গলাতে পারিনি আমি। তখনই তটিনী বলতে থাকে, কোনোভাবেই গলাতে পারবিও না। তখন আরাধ্যা বলতে থাকে, ও একটা ভদ্রঘরের ছেলে, ভদ্রলোকের ছেলে, তাকে তুই জেলে পাঠিয়েছিলি, এখন কেমন লাগছে? ঠিক তখনই তটিনী বলতে থাকে, কি বললি? ও ভদ্রঘরের ছেলে? ভদ্র ছেলে কখনোই না, ও একটা কিডন্যাপার। ও আমার ছেলেকে কিডন্যাপ করেছিল, ভুলে যাচ্ছিস? ও আমার আমার ছেলেকে, আমার লাট্টুকে কিডন্যাপ করেছিল, আরো কত কত বাচ্চাদের কিডন্যাপ করেছে, আমার হিসাব নেই। তখন আরাধ্যা বলতে থাকে, বেশ করেছে, ও ও কিডন্যাপ করেছে, বেশ করেছে। এই বলে দেখা যায় চায়ের কাপ থেকে চাগুলো মাটিতে ফেলতে থাকে। এরপরে আরাধ্যা বলতে থাকে, আসলে আসলে এই সস্তার চা গুলো না আমরা খেতে পারি না, চা গুলো আমাদের গলা দিয়ে নামে না। এটা অবশ্য তোরা খেতে পারিস, আবার আবার তোরা যখন দেখলি টানাটানি কোনো রকম কোনোভাবে চলছে না, তখন দুবেলা না খেয়েও কাটিয়ে দিতে পারিস, কিন্তু আমরা আমরা সেরকম নয়। আমরা অবশ্যই অবশ্যই এগুলো কখনো আমরা ছুঁয়েও দেখি না, এগুলো আসলে আমরা ঘৃণা করি। আমরা যেগুলো খাই সেগুলো এক এক কাপ চার দাম তোদের সারা মাসের বিল হয়ে যায়। তখন এই কথা শুনে তটিনী চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপরে আরাধ্যা অনেকভাবে তটিনীকে অপমান করতে থাকে আর বলতে থাকে, তোদের দ্বারাই কখনো ভালো কিছু হবে না, তোরা সবসময় এভাবে এভাবে পোর হয়ে থেকে যাবি। আর আমাদের মতো রিচ ফ্যামিলির ছেলেদের তুই এভাবে এভাবে জেলে পাঠিয়েছিলি, তো এবার নিজের মাথার উপরে জেলের ভাড়া বইছে। এবার কেমন লাগছে বলতো? এবার কি ভালো লাগছে? ভালো লাগছে বল? আর কি মিস্টার পরশুরাম, আপনি কেন কথা বলছেন না? কথা বলুন। আপনারা তো দুজনে মিলে প্ল্যান করে আমার বরকে জেলে পাঠিয়েছিলেন, তখন আমার কেমন লেগেছিল বুঝতে পারছেন? এখন এখন আপনার কেমন লাগছে? আর আপনাদের তো 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে, জাস্ট 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে 72 ঘন্টা তোমাকে সময় দেওয়া হয়েছে। 72 ঘন্টার মধ্যে যদি তুমি কাহিনী বলে মেয়েটিকে ডিপার্টমেন্টে না আনতে পারো, তবে তোমার বউকে ওরা ওরা কাস্টাডিতে নিয়ে নেবে। তখন বুঝবে কেমন লাগে, কেমন লাগে তখন বুঝবে, অবশ্যই বুঝবে। আর তুমি তুমি চাইলেও কাহিনীকে অ্যারেস্ট করতে পারবে না, কারণ কাহিনী যা মেয়ে, ওকে তুমি কোনোভাবে তুলে আনার সাহস দেখাতে পারবে না, ওকে তুমি ছুতেও পারবে না, ওকে তুমি খুঁজেই পাবে না ও কোথায় আছে, তুমি কি জানো? তখনই টুটুনি বলতে থাকে, শোন আরাধ্যা, তুই যে কথাগুলো বলছিস না সে কথাগুলো ভিত্তিহীন। আমি প্রমাণ করে দেব, সবটা আমি প্রমাণ করে দেব যে যে কোনোভাবে তটিনী গাঙ্গুলি অপরাধী নয়, কারণ তটিনী গাঙ্গুলি, শিবপ্রসাদ গাঙ্গুলি কোনো সময় অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতেই পারে না। এরপরে দেখা যায় আরাধ্যা চায়ের কাপ ফেলে দিয়ে বলতে থাকে, ঠিক আছে, নিজেকে প্রমাণ করে দেখা, 72 ঘন্টা তো সময় পেয়েছিস, এর মাঝখানে নিজেকে প্রমাণ করে দেখা। আর যদি নিজেকে প্রমাণ না করতে পারিস তবে তো তোকে অবশ্যই জেলে দিতে হবে, তখন দেখবো তোর এত বড় কথাগুলো কোথায় থাকে। তখনই দেখা যায় তটিনী বলতে থাকে, তুই চায়ের কাপটা ভাঙলি কেন আরাধ্যা? ঠিক তখনই কাপের কিছু টাকা বের করে তটিনীর সামনে ধরে আর বলতে থাকে, এই টাকাগুলো রেখে দিন, একটি চায়ের কাপ আমার ওয়াইফ ভেঙেছে, সেই চায়ের কাপগুলো আপনি আপনি কিনে নেবেন এই টাকা দিয়ে, একটার বদলে এক জোড়া কিনে নেবেন না হয়। এরপরে দেখা যায় তটিনী তখনই কাবিরকে কষে একটা থাপ্পড় মারে আর বলতে থাকে, তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে এসে আমাকে অপমান করছো, তোমাকে এই সাহসটা কে দিয়েছে?
তখনই দেখা যায় পরশুরাম বলতে থাকে, আমি তো তটিনীকে অবশ্যই বাঁচাবো, আমি চাইলে তোমাকে এখানে শুট করে দিতে পারি, কিন্তু কিন্তু আমি তোমাকে কিচ্ছু বলছি না, কারণ কারণ এখানে এখানে আমি কোনোভাবে কিছু বলতে চাচ্ছি না, আমার বাচ্চারা আছে, ছোট বাচ্চাদের সামনে আমি কোনো রকম কোনো সিন ক্রিয়েট করতে চাইছি না। এবার তুমি যদি নিজেকে নিজেকে আরো ছোট করতে চাও, তবে আমি তোমাকে তোমাকে এখানে মারতেই পারি। তখনই আরাধ্যা বলতে থাকে, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। ঠিক তখনই পরশুরাম রিভলভার বের করে কাবিরের মাথায় ধরে আর বলতে থাকে, এটা আমার লাইসেন্স করা, আমি চাইলে এক্ষুনি তোমাকে শুট করে দিতে পারি বলে